ভারতের চাপে সেনাবাহিনী ১৫ বছর পর পিলখানা বিডিআর হত্যার গোপন রিপোর্ট প্রকাশ করল ভারতীয় মিডিয়া। সোহেল, তাজ, জয়, হাসিনা সহ ভেসে যাচ্ছে ৫০ জন শীর্ষ আওয়ামী লীগ নেতা। এবং সর্বশেষ জানাবো, মানবতা বিরোধী অপরাধে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলার প্রস্তাব আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ২০০৯ সালে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানা বিডিআর সদর দপ্তর ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেছেন, বাংলাদেশের যে বিষয়টি খুব ভালোভাবে জানা নেই তা হল সেনাবাহিনী ব্যারাকে গিয়ে ফিরে গিয়েছিল ভারতের চাপে। ২০০৯ সালে যখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদকে তার অধীনস্থ কর্মকর্তারা বিডিআর বিদ্রোহ দমনে গুলি চালানোর নির্দেশ দিতে চাপ দিচ্ছিলেন, ভারত তখন সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিল। নয়াদিল্লি তখন হাসিনা নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল এবং বইনের নেপোলিয়ানসন উচ্চবিলাস নিয়ে অনিশ্চিত ছিল। আর ভারতের হুমকি কেবল নিছক হুমকি ছিল না। তিনি আরও লিখেছেন, ভারতের কারণে হাসিনা রাজনৈতিকভাবে তখন পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পেরেছিলেন এবং সামরিক বাহিনীর চাপ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলেন। এরপর থেকে তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সেদিন বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিডিআর সদর দপ্তরের আশেপাশে শক্ত অবস্থা গ্রহণ করেছিল। রাস্তার ট্যাঙ্কগুলো নামিয়ে সেনাবাহিনীর চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছিল। প্যারাট্রুপস ও কমান্ডো প্রস্তুত ছিল। তবে ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির কারণে তারা অভিযান করতে পারেনি। যাক, দেরিতে হলেও প্রকৃত সত্যটা জানা গেল। পিলখানায় সেদিনের এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা যে গুটি কয়েক এটিএসসি এর নায়ক কিংবা হাবিলদারের নেতৃত্বে কিছুতেই সংঘটিত করা সম্ভব ছিল না, এই সত্যটা সামনে এলো। অত্যন্ত পরিকল্পিতভাবে ২৫ ফেব্রুয়ারি বৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল। খুব চাতুরতার সঙ্গে পিলখানার ঘটনাটি তারা সংঘটিত করেছিল। যে সেনাবাহিনী ভারত এবং শেখ মুজিবের বাকশালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিল, এবার প্রথমেই সে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসিনাকে ক্ষমতায় বসানো ১.৫ মাসের মাথায় প্রথমে বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়। সেই দিনই হাসিনা সরকারের শেষ দিন হতে পারত। কিন্তু ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয়। বিডিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিল তাদেরকেও ধীরে ধীরে গুম খুন আর চাকরিচ্যুত করা হয়েছিল। এরপর আর সেনাবাহিনী উঠে দাঁড়াতে পারেনি। এখন যে সেনাবাহিনী আছে তারা শুধু রাস্তার কন্ট্রাক্টর আর ভোটচোরদের পাহারাদার। বিডিআর হত্যাকাণ্ডের পর বিক্ষিপ্ত সীমাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যান শেখ হাসিনা। একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন, কয়েকজনের জবানবন্দি, সিপাহী সেলিম রাজা, বয়স ২৮, নম্বর ৬৩,৯০৭। ২০০৯ সালে ৯ মার্চ সন্ধ্যা ৭:৩০টায় শুরু হয় জিজ্ঞাসাবাদে সে জানায়, শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। তখন তাপস বলেছিল সেনা কর্মকর্তাদের মেরে ফেললে কোনো সমস্যা নেই। ৪৪ রাইফেল ব্যাটালিয়নের ডিএডি নাসিরুদ্দিন যান শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলাম, তারা বলেছে আমরা জিম্মি করে যাই করি, আমাদের মাফ করে দেবে। সিপাহী জিয়াউল হক, নাম্বার ৭১,৩১৮। জিয়াউল জানায় সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে ১০ জন সিপাহীর সঙ্গে হাসানুল হক নিয়মিত যোগাযোগ ছিল। ইনু তাদেরকে প্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয়। জিয়াউল জানায় তারা একাধিকবার শেখ সেলিম এবং তাপসের মুখে শুনেছেন অপারেশন ভালো হলেই সচিবালয়ে জয় খুশি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন ১ ঘণ্টা ৪ মিনিট। যথেষ্ট সময় পেয়েও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করল না। শেখ হাসিনা বিডিআর বার্ষিক নৈশভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন? ২০০৯ সালে ১লা মার্চ সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন ২৫শে ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন। কি ছিল সেই রিপোর্টে? জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনার সর্বশেষ কোথায় কি হয়েছিল? প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকীর ভূমিকায় বা সেদিন কি ছিল? সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন? বিডিআর ডিজির দিকে প্রথমে অস্ত্র ত্যাগ করেছিল সিপাহী মঈন। এখনো তার খোঁজ পাওয়া যায়নি কেন? সচিবদের জয় ২৭শে ফেব্রুয়ারি দুবাই গিয়ে পিলখানা ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন? জয় সেই সময়কার পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেওয়া হয়নি কেন? পিলখানায় ঘটনা তদন্তে গঠিত ৩টি কমিটির একটি কমিটিও জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন? জয় কেন বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি সামর্থ্য নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন? এখন প্রশ্ন হলো, একমাত্র হাসিনা নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়া ছাড়া ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির পেছনে নয়াদিল্লির আর কি কি স্বার্থ ছিল? খুনিদের রক্ষা করা কি তাদের উদ্দেশ্য ছিল, নাকি বিশেষ কিছু উদ্দেশ্য নিয়ে প্রতিশোধ স্পৃহা থেকে এটে করেছিল? তারা কি রৌমারী বাদুকা সীমান্তে নির্মম পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল? প্রতিষ্ঠান হিসেবে বিডিআরকে তারা ধ্বংস করে দিতে চেয়েছিল? বিডিআর সদর দপ্তরে সেই পৈশাচিক ঘটনা শুধু বাংলাদেশের মানুষের বিবেককেই নাড়া দেয়নি, বিশ্ববাসীর বিবেককেও প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল। এর আগে এত বড় ঘটনা, সামরিক হত্যাকাণ্ড এর আগে পৃথিবীর কোথাও ঘটেনি। সেদিনের সেই ঘটনার শুধু হত্যাকাণ্ডে সীমাবদ্ধ ছিল না, হত্যাকাণ্ডের পর কর্মকর্তাদের মৃতদেহকে চরম অপমানিত করা হয়েছিল, বিকৃত করা হয়েছিল তাদের মৃতদেহ। সেনা কর্মকর্তাদের মৃতদেহের সঙ্গে যে অসমান ও পৈশাচিকতা দেখানো হয়েছিল, দেশের কোনো সাধারণ জওয়ানের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব ছিল না। স্বাধীনতার পর থেকে
এই দেশকে অস্থিতিশীল করতে দিল্লির ষড়যন্ত্রকারীরা যে ধারাবাহিক অশুভ পরিকল্পনা করে আসছে, 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড সেই পরিকল্পনার একটি অংশ মাত্র। শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পরপরই ঘটে যায় ঘটনার পেছনে দিল্লির আর কি অভিসন্ধি থাকতে পারে আজও আমাদের অজানা রয়ে গেছে। ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য এই হত্যাকাণ্ডের অনুঘটকদের চিহ্নিত করা অতি জরুরি হয়ে পড়েছে। আমেরিকার নির্দেশ অমান্য করে ভুয়া ভোটে নির্বাচন করে হাসিনা ক্ষমতা থাকলেও তার মনে সংশয় রয়েছে আমেরিকা তার ক্ষমতা জয়বাংলা করে দিতে পারে। তাই তার বিকল্প কৌশল হল দেশ থেকে পালিয়ে যে কিভাবে অন্য দেশে বিশাল টাকা পয়সা নিয়ে দীর্ঘস্থায়ী হয়ে থাকা যায় তার বন্দোবস্ত করা। হাসিনা নিজে একা পালিয়ে যাবে না, সে তার ছেলে মেয়েদেরকে নিয়ে পালিয়ে যেতে চায়। এটা নিয়ে হাসিনা কি কি অপকৌশল নিয়েছে আসেন সেটা আমরা দেখি। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা ডামি নির্বাচন করে 5 বছর ক্ষমতা থাকতে চেয়েছিল, কিন্তু তার ভাগ্য আসলেই খারাপ। কারণ হচ্ছে আমেরিকা গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকার বিষয়ে এত